প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। রাত বাড়ছে, মধ্যরাত বোধহয় অতিক্রান্ত অথবা প্রায় হয়ে গিয়েছে। তো রাত যত বাড়ে তত ভূত প্রেত সম্পর্কে গল্প বলতে বা আলোচনা করতে ভালো লাগে অনেকেরই। বিষয়টি একটু থ্রিলিং মনে হয়। তো রাত বাড়ছে, আমিও শুরু করছি ভূতের আলোচনা। আমার চ্যানেলে আগেও আমি একটি ভূত বিষয়ক ভিডিও আপলোড করেছিলাম। এই খুব বেশি দিন হবে না, 3-4 দিন হবে হয়তো। আর সেই গল্পগুলো আসলে আমার ছিল না, আমার নিজের তেমন কোনো ভৌতিক অভিজ্ঞতা নেই। এই গল্পগুলো ছিল মানব জমিন পত্রিকার সম্পাদক এবং প্রকাশক জনাব মাহবুবা চৌধুরী। আগের ভিডিওতে তার প্রোফাইল নিয়ে আলোচনা করেছিলাম, তো আজ আর তেমন আলোচনা করতে চাই না, এটুকুই থাকুক। তিনি মানব জমিন পত্রিকার সম্পাদক এবং প্রকাশক। আর এর বাইরে তার পরিচয় আছে, তিনি একজন লেখক, শিশু সাহিত্যিক, কবি, তার আরও অনেক পরিচয় আছে। তো তিনি সম্প্রতি ভূতের গল্প শেয়ার করছিলেন ইউটিউবে। ধারাবাহিকভাবে পর্বগুলো এক একটি করে এপিসোড করছিলেন। আমার আগের ভিডিওতে তার 6টি এপিসোড নিয়ে, এবং লাকিলি এপিসোডগুলো একটু ছোট ছোট, 5 মিনিট 7 মিনিটের। আমি ধৈর্য সহকারে আগের 6টি এপিসোড দেখেছিলাম, ওনার আপলোড করা এপিসোডগুলো দেখে তার ভিত্তিতে আমি একটি ভিডিও করেছিলাম। তা আমি তার ভূত দেখার যে বয়ানগুলো বা বর্ণনাগুলো, আমি সেগুলো খণ্ডাবার চেষ্টা করছিলাম। তো আমি জানি না আমার ভিডিওটি তার নজরে এসেছে কিনা, নাও আসতে পারে। আমি একজন নতুন ইউটিউবার রিলেটিভলি। তো মাহবুবা চৌধুরী, আমি দেখলাম আরেকটি এপিসোড তিনি আপলোড করেছেন, পর্ব 7। আগে 6টি কিন্তু ছিল, আর সেই 6টি আমি দেখেছিলাম, তার ভিত্তিতে আলোচনা করেছিলাম। তো 7 নম্বর পর্ব দেখে আমি বেশ কিছুটা আগ্রহী হলাম যে নিশ্চয়ই আরও চাঞ্চল্যকর কোনো কিছু, আরও থ্রিলিং কোনো কিছু হয়তো তিনি দিয়েছেন, যা আমি আগের 6টি খণ্ডাতে পেরেছি এটি হয়তো পারবো না, বা চেষ্টা করো আমার জন্য দুরূহ হবে। নিশ্চয়ই সত্যিকারের কোনো ভূত এসে গিয়েছিল, এরকম কিছু হবে। তো আমি একটু চ্যালেঞ্জিংও ফিল করছিলাম, কিছুটা ইন্টিমিডেটেড ফিল করছিলাম, একটু ভয় পাচ্ছিলাম যে আমি কাউন্টার করতে পারবো কিনা। তো আমি মহা আগ্রহে আবার তার 7ম পর্বটি দেখলাম। তো এই পর্বে তিনি নিজের জীবনের কোনো অভিজ্ঞতা বর্ণনা করেননি। যেই ভৌতিক অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন তার জীবনে ঘটেনি, তার মায়ের জীবনে ঘটেছে, তাও আবার তার মায়ের কৈশোরে বা তার মায়ের শিশুকালে। তো তার মা তাকে এই গল্পটি কখনো শুনিয়েছেন, সেই গল্পটি তিনি আমাদের শুনিয়েছেন তার সেই 7ম পর্বে। আর সেখানে তিনি মেনশন করেছেন তার মা একদিন রাতের বেলা জানলা দিয়ে হয়তো বাইরে তাকিয়েছিলেন। আমি যখন তার ভিডিওটি দেখছিলাম একটু সাউন্ডের সমস্যা ছিল, অস্পষ্টতা ছিল কিছুটা। তা আমি যতটুকু উদ্ধার করতে পেরেছি গল্পটি এরকমই, জানলা দিয়ে তার মা রাতের বেলা আকাশের দিকে তাকিয়েছিলেন। তখন তিনি দেখছিলেন যে আকাশ থেকে একটি কোল বালিশ উড়ে উড়ে আসছে, একটি জ্বলন্ত কোল বালিশ। অর্থাৎ সেই কোল বালিশটির মধ্যে আগুন দেখা যাচ্ছিল, জ্বলতে জ্বলতে তার নজরে পড়েছে যে তার দিকে আসছে, হয়তো তাদের ডিরেকশনে আসছে। তো তিনি খুব ভয় উৎকণ্ঠা নিয়ে লক্ষ্য করছিলেন, আকাশের দিকে তাকিয়েছিলেন, এটার গতিবিধি বা মুভমেন্ট কোন দিকে যায় দেখবার জন্যে। এক পর্যায়ে তিনি দেখলেন এটি পাশের বাসায় তাদের টিনের চালে এসে পড়েছে, সেই জ্বলন্ত কোল বালিশ। তো এই ছিল তার মায়ের অভিজ্ঞতা, যা তার মাহবুবা চৌধুরীর সঙ্গে শেয়ার করেছেন পরবর্তীতে। এবং তিনি বলেছেন একদিন খুব ঝুম বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির সময় ভাই বোনরা মাকে ঘিরে ধরেছিলেন, তারা প্রায় এটি করতেন। মা তখন তাদেরকে এই গল্প শোনায়, চাপ দেওয়া হয় ভাই বোনদের পক্ষ থেকে ভূতের গল্পই শোনাতে হবে। তো মা সেই গল্পটি তাদেরকে শোনান, সেই গল্পটি মাহবুবা চৌধুরী আমাদের সঙ্গে শেয়ার করলেন। তো তিনি বলেছেন যে আপনারা কেউ যদি এটি উদ্ধার করতে পারেন, কোনো এটার কেন এরকম হলো, কোনো লজিক বা কিছু, তাহলে জানাবেন, জানাতে বলেছেন তিনি যেহেতু আহ্বান জানিয়েছেন। তা আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে বিষয়টি অ্যাড্রেস করবার জন্য। তো আসলে এই ক্ষেত্রে মাহবুবা চৌধুরীর মা যেটি দেখেছিলেন তিনি মিথ্যে বলেননি, তিনি এরকম কিছু দেখেছিলেন। তো বিষয়টিকে হ্যালুসিনেশন বলা যাবে না। আমি আগের পর্বে উল্লেখ করেছিলাম আমাদের যত রকমের বিভ্রাট আছে, একটু রিপিট করছি প্রিয় দর্শক, মাফ করবেন। আমাদের যত রকমের মানসিক বৈকল্য হয়, বিভ্রাট হয়, বিভ্রান্তি হয়, সেটি 2 রকমের হতে পারে। একটি হলো হ্যালুসিনেশন, আরেকটি হলো ইলিউশন। তো হ্যালুসিনেশন হলো আমরা কখনো আগে অভিজ্ঞতা নেইনি এমন কিছু যদি আমাদের বিভ্রাটের সৃষ্টি করে আমাদের মনোজগতে, যেটির অভিজ্ঞতা আসলে নেইনি, আমি ঘটেনি প্রত্যক্ষভাবে, বা বিষয়টি এক্সিস্ট করেনি, তখন সেই বিভ্রান্তিকে আমরা বলি হ্যালুসিনেশন।
আর যদি এমন হয় যে ঘটেছে একটি ঘটনা কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে ঘটেছে, আমি হয়তো সেটার মিস ইন্টারপ্রিটেড ব্যাখ্যা নিয়েছি, ভার্সন নিয়েছি, আমি অন্যভাবে অভিজ্ঞতা নিয়েছি, যেভাবে হয়েছে সেইভাবে না, তো এটিকে আমরা তখন বলি ইলিউশন। আর প্রচলিত বাংলাদেশে উচ্চারণে এটিকে ইলিউশন বলা হয়, বা ডিকশনারি এটিকে বলছে ইলিউশন। তো হ্যালুসিনেশন এবং ইলিউশনের বিষয়টি এখানে চলে আসবে সঙ্গত কারণেই। তো তার মা যেই বর্ণনা দিয়েছেন তিনি মিথ্যে বলেননি, ঘটনাটি ঘটেছিল, তবে এইটি ছিল তার মায়ের ইলিউশন, অর্থাৎ মানসিক বিভ্রাট। যা ঘটেছে তিনি প্রকৃত ব্যাখ্যা পাননি, বা সেই কৈশোরে তার পক্ষে সেই ব্যাখ্যা নেওয়া সম্ভব ছিল না আসলে, তাই তিনি তার মতো করে ব্যাখ্যা নিয়েছেন, সেটি মনে রেখেছেন, তার মনে এটি গভীর ছায়াপাত করেছে, রেখাপাত করেছে, তার সন্তান সন্ততিদের দিকে তিনি সেটি ট্রান্সফার করেছেন, তাদের মধ্যে চলে এসেছে। মাহবুবা চৌধুরীর সেটি খুব বিশ্বাস হয়েছে, গভীর বিশ্বাসে তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ফাইন, হতেই পারে। তো এখন সেখানে কি হতে পারে? আমি শুরুতেই বলেছি এটি হ্যালুসিনেশন ছিল না, হ্যালুসিনেশনে কোনো অভিজ্ঞতা থাকে না, এক্সিস্ট করে না ঘটনাটি, এটি ছিল ইলিউশন। আর কোন ধরনের ইলিউশন? যেহেতু তিনি দেখেছিলেন দর্শনেন্দ্রিয়ের বিভ্রাট ঘটেছিল, আর দর্শনেন্দ্রিয়ের বিভ্রাট বা কনফিউশনকে আমরা বলি মনোবৈজ্ঞানিক টার্মে, সাইকোলজিক্যাল টার্মে কিংবা সাইকিয়াট্রিক টার্মে আমরা বলি অপটিক্যাল কিংবা ভিজুয়াল হ্যালুসিনেশন। অর্থাৎ দেখার আমাদের যে সাইট অফ, আমাদের যে সেন্স অফ সাইট আছে, দর্শনেন্দ্রিয়, সেই ইন্দ্রিয়টি বা সেন্সটি সেটির মাধ্যমে ঘটেছে, তাই এটি অপটিক্যাল কিংবা ভিজুয়াল হ্যালুসিনেশন। তো এটি ছিল একটি ভিজুয়াল হ্যালুসিনেশন। আর সম্ভাব্য ব্যাপারটি কি ঘটতে পারে আমি ওটা বললেই যথেষ্ট না। তো এই ইলিউশনের মধ্যে কি থাকতে পারে, কি ছিল সেখানে? যা ঘটতে পারে সেটি হলো মিটিওয়ার বলি আমরা, মিটিওয়ার। তো সেই মিটিওয়ার আকাশে রাতের বেলা এরকম দেখা যেতে পারে। তো সেই মিটিওয়ারগুলো হলো সাধারণত কোনো গ্রহাণু থেকে ছুটে আসা ক্ষুদ্রাংশ, সেটি ছোট একখণ্ড পাথর হতে পারে, ছোট্ট একটু ধাতু হতে পারে, অ্যাস্টেরয়েড থেকে ছুটে আসা সেই ক্ষুদ্রাংশকে আমরা মিটিওয়ার বলি। সেই মিটিওয়ারগুলো আকাশে অনেক সময় দেখা যায়, আমি নিজেও দেখেছি গ্রামের আকাশে রাতের বেলা, শহরে তো বোঝা যায় না, সব জায়গায় আলো, গ্রামে আমি নিজে প্রত্যক্ষ করেছি একাধিকবার আমার লাইফ টাইমে, আমার কৈশোরে। তো আমরা দল বেঁধে এটা দেখেছি গ্রামে, এবং গ্রামে একটি ধারণা প্রচলিত আছে মানুষের মধ্যে যে এরকম যখন গ্রামের লোক অনেকে এগুলোকে অন্যভাবে বলে যে এটি অন্য কোনো ভৌতিক জিন পরিবার এরকম কারো কোনো ব্যাপার, তেনাদের কোনো অ্যাক্টিভিটিস। তো গ্রামের মানুষ তখন অনেকের মধ্যে বদ্ধমূল ধারণা আছে যে এইটি দেখবার সময় নিয়ত করতে হয়, যে যে নিয়ত করবে ভালো নিয়ত, যে আমি এটি চাই ওটি চাই, আমার এই মনোবাঞ্ছা পূর্ণ হোক, এরকম নিয়ত করলে সেটি নাকি ফলে যায়। গ্রামের মানুষের এরকম বিশ্বাস আছে। তো আমি বেশ কয়েকবার দেখেছি সেটি, আপনারা অনেকে হয়তো প্রত্যক্ষ করেছেন, গ্রামে যাদের বসবাস বা যাতায়াত আছে। এটি একটি স্বাভাবিক ঘটনা। তো ব্যাখ্যা কি হতে পারে? একটা ব্যাখ্যা তো থাকা দরকার। তো যেটি বলছিলাম, অ্যাস্টেরয়েড থেকে বা গ্রহাণু থেকে ক্ষুদ্রাংশ ছুটে আসে অনেক সময়, ছুটে এসে যখন আমাদের অ্যাটমসফিয়ারে প্রবেশ করে, তখন এই যে দ্রুত আসবার কারণে একটা ঘর্ষণ হয়, সেই ঘর্ষণের কারণে সেখানে অগ্নিস্ফুলিঙ্গ দেখা দেয় বা আগুন লাগে, জ্বলে ওঠে বিষয়টি। আর জ্বলতে জ্বলতে যখন আমাদের দৃষ্টিসীমার মধ্যে আসে, ততক্ষণ এটি প্রায় শেষ হয়ে যায়, বার্নিং প্রক্রিয়াটি প্রায় শেষের দিকে থাকে, জ্বলে জ্বলে ছাই হয়ে যায়। এই জন্য আমরা দেখি অনতি দূরে আমাদের কাছাকাছি কোথাও কোথাও গিয়ে হঠাৎ করে সেটি এভাবে ডাইভ করে পড়ে গেল, পরে আর আগুন টাগুন কিছু দেখা যায় না, কারণ ইতিমধ্যে সেটির আগুন জ্বলবার বা জ্বালাবার ক্ষমতা কিন্তু শেষ হয়ে গেছে, লং ডিস্টেন্স ট্রাভেল করে এসেছে। তো সেটি হতে পারে মিটিওর, কিংবা হতে পারে স্পেস ডেব্রি, মহাকাশে পুরনো কোনো স্যাটেলাইট কিংবা অন্য কোনো কিছু, কোনো যন্ত্রাংশ, কোনো কিছু ছুটে আসতে পারে পৃথিবীর দিকে অনেক সময়। অতীত এরকম হয়েছে। আমরা স্কাই ল্যাবের কথা মনে আছে, অনেক ছোটবেলায় সেই স্কাই ল্যাবের কথা শুনতাম, রেডিও টিভিতে অ্যালার্ট করা হতো মানুষকে, সারা পৃথিবী আতঙ্কিত ছিল যে সেই স্কাই ল্যাব খুব সম্ভবত নাসার পাঠানো একটি স্যাটেলাইট, সেইটি পৃথিবীতে ধসে পড়বার কথা, সেটি মহাকাশে ম্যাল ফাংশন করছিল। সো এই আশঙ্কা মানুষের ছিল যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যেখানে পড়বে যার উপর পড়বে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেই রকম একটি ব্যাপার ছিল। তো এরকম স্পেস ডেব্রি হতে পারে, যেইটি আমাদের অ্যাটমসফিয়ারে প্রবেশ করে জ্বলে উঠতে পারে, এবং সেই জ্বলন্ত দৃশ্যটি আমরা দেখতে পারি, আমাদের কাছে কোনো আপাত ব্যাখ্যা নাও থাকতে পারে। আবার বল লাইটনিং নামক আরেকটি কনসেপ্ট আছে, অস্বাভাবিক ধরনের বৈদ্যুতিক ক্রিয়া প্রতিক্রিয়া বা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস হতে পারে, বল লাইটনিং বলে একটি টার্ম আছে। তো সেটিও কিন্তু ঘটতে পারে। অর্থাৎ আপাত ব্যাখ্যা আছে, এগুলোর ব্যাখ্যা যে নেই তা না।
তো এরকম ব্যাখ্যা মাহবুবা চৌধুরীর মা নেয়ার চেষ্টা করেননি, আর নেয়া তার পক্ষে সেই সময় সম্ভব ছিল না। সো আমরা অনেকেই অনেক সিদ্ধান্তে উপনীত হই, ব্যাখ্যা আমাদের কাছে থাকে না, নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়ে নিই যে জিনিসটি ভৌতিক ছিল, জেনপুরীর ব্যাপার ছিল, তেনাদের অ্যাক্টিভিটি ছিল, এরকম একটি ব্যাপার হয়ে থাকে। তো এখন আমি যেটা বুঝতে পারলাম, মাহবুবা চৌধুরী হয়তো তার এই এপিসোড বাড়িয়ে চলবেন। তো যে কেউ হয়তো ভাবতে পারেন দিন না তিনি ভিডিও, তার ইচ্ছে, তার যেটি ভালো লাগে সেই টপিকের উপর ভিডিও দেবেন, এতে আমার কথা বলার কি আছে, আমি আপত্তিই বা কেন করছি? আসলে এখানে আপত্তির একটু ব্যাপার আছে বই কি, আর সেটি হলো এই যে আনসাবস্ট্যান্সিয়েটেড, আনভেরিফাইড, এটা সাবস্ট্যান্সিয়েট করা যায়নি, প্রমাণ নেই, তথ্য নেই, এভিডেন্স নেই, কিচ্ছু ঘটেনি, সাবস্ট্যান্সিয়াল না, ধর্তব্য না, ধরতে পারি না, দেখতে পারি না, এক্সিস্ট করে না বিষয়গুলো। তো এরকম বিষয়ে বয়ান তৈরি করা দিনের পর দিন, একটার পর একটা এপিসোড, সো গণমনে এটি বিভ্রান্তি তৈরি করে। এমনিতে আমাদের দেশের মানুষ কুসংস্কারে আকণ্ঠ নিমজ্জিত। পদার্থবিজ্ঞানে পিএইচডি নিয়েও দেখা যায় ফুল স্লিভ শার্ট পরে এখানে আর্মে তাবিজ লাগানো আছে, কোমরে ধাগা লাগানো আছে। তো পদার্থবিজ্ঞানে ডিগ্রি নেওয়া, পিএইচডি করা, মাস্টার্স করা, অনার্স করা, তো এই দেশে এটি অতি স্বাভাবিক ঘটনা। তো এমনিতেই মানুষ কুসংস্কারে আচ্ছন্ন, তার উপর যদি মাহবুবা চৌধুরীর মতো প্রোফাইলের মানুষ, তিনি কিন্তু একটি প্রোফাইলে আছেন, পত্রিকার সম্পাদক, প্রকাশক, নিজস্ব পরিচিতি, তার কবি পরিচিতি, লেখক পরিচিতি, তিনি একজন হাই প্রোফাইলের মানুষ বলতে গেলে। সো তার মতো প্রোফাইলের মানুষ যদি এরকম বিষয় নিয়ে বক্তব্য রাখেন, দিনের পর দিন ভিডিও করেন, তখন গণমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। অলরেডি আমরা বিভ্রান্ত বিভিন্ন কারণে, সো আরও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। সেদিক থেকে বিষয়টি কিন্তু বিপজ্জনক, এবং আমি মনে করি তার নিজের জন্য বিষয়টি কিছুটা হলেও বিপজ্জনক, কারণ তিনি এক ধরনের মানসিক আচ্ছন্নতা বা ঘোরের মধ্যে থাকেন। এই বিষয়গুলো নিয়ে হয়তো বা তিনি ভাবেন, প্রায় তার মনোজগতে এরা আসেন, তেনারা যাতায়াত করেন, তো এই বিষয়গুলো তার জন্য যে খুব ভালো তার মানসিক স্বাস্থ্যের জন্য, সেটা আমি বিশ্বাস করি না। তো এখন তার হাজবেন্ড জনাব মতিউর রহমান চৌধুরীর কথা বলছি, এখন তিনি প্রধান সম্পাদক মানবজমিনের। সো জনাব চৌধুরী এবং মাহবুবা চৌধুরী, তারা দুজন কি কখনো এইসব বিষয়ে কোনো মনোবিজ্ঞানীর সঙ্গে, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সঙ্গে কিংবা সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করেছিলেন? আমার বিনীত প্রশ্ন তাদের কাছে, এবং এই আশায় যদি এই ভিডিও তাদের কাছে পৌঁছে কখনো, তো তারা কি কখনো সেই চেষ্টা করেছিলেন? কারণ এইসব ব্যাখ্যা কিন্তু আমার চেয়ে ভালো একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দিতে পারবেন। তো সাধারণ পরিস্থিতিতে মনোবৈজ্ঞানিক কাউন্সেলিংয়ের জন্য, পরামর্শের জন্য, অ্যাডভাইসের জন্য আমরা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের দ্বারস্থ হতে পারি। হার্মলেস, কোনো বিষয় নেই এখানে, ওষুধ দেওয়া হবে না, আপনার প্রাইভেসি রক্ষিত হবে, আপনি কবে তার কাছে গিয়েছিলেন। আমাদের দেশে আবার আরেকটি ব্যাপার আছে, মজার ব্যাপার, স্টিগমা। কেউ যদি মনোবিজ্ঞানীর সঙ্গে দেখা করে, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে কাউন্সেলিং নেয়, লোক আবার তাকে সন্দেহের চোখে দেখতে থাকে, তাকে মেন্টাল, সাইকোপ্যাথ, হাবিজাবি, এইসব নানান নামে মানুষ ডাকতে থাকে। সে একটি সোশ্যালি স্টিগমা তৈরি হয়, সামাজিক এক ধরনের তার প্রোফাইলটা খারাপ হয়ে যায়, লোক তাকে অন্যভাবে দেখে, স্টিগমাটাইজ করা হয়, তাকে কলঙ্কিত করা হয়, তার ইমেজকে টার্নিশ করা হয়। তো এটি ঘটে আমাদের দেশে। তো এই জন্যে তারা গিয়েছিলেন কিনা, তো যদি গিয়ে থাকেন তো ভালো, কারণ তার জন্য এটি খুবই দরকার, তার কাউন্সেলিং দরকার আমি বিশ্বাস করি, কারণ তিনি অনেক রকমের ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছেন। এবং আপাত দৃষ্টিতে আমি আবার বলছি যে এগুলোকে হার্মলেস মনে হতে পারে, ইনোসেন্ট মনে হতে পারে, এগুলো কারো কোনো ক্ষতি করছে না, ক্ষতি করছে, অনেক মানুষের ক্ষতি হচ্ছে। তাদের আগের থেকে লালন করা সেই কুসংস্কারে তারা নতুন করে শান দিতে পারছে, সেই বদ্ধমূল ধারণাগুলো, প্রিকনসেপ্ট যেসব নোশন আমাদের আছে, সেগুলো আরও বদ্ধমূল, আরও ফার্দার স্ট্রেংথেন্ড হচ্ছে, শক্তিশালী হচ্ছে, মজবুত হচ্ছে। সো এটি খারাপ, এটি ঠিক নেই। এক ধরনের কুসংস্কার বিতরণ করা কিংবা চর্চা করা কিংবা প্রচার করা, আমি বলব। আর আমি ব্যক্তিগতভাবে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করছি অনেক বছর থেকে, এটি আমার শখও বলতে পারেন, এবং আমি এটি রিয়েলাইজ করি যেটি করা দরকার। কারো না কারো কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতে হবে, সামাজিক কুপ্রথার বিরুদ্ধে কথা বলতে হবে, অবৈজ্ঞানিক চিন্তা ভাবনার বিরুদ্ধে কথা বলতে হবে, তথাকথিত প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে কথা বলতে হবে, অর্থাৎ অবৈজ্ঞানিক সব কিছুর বিরুদ্ধে কথা বলতে হবে। হাতে স্মার্টফোন থাকবে, অথচ কাজ করবো আনস্মার্ট লোকের মতো, কথা বলবো আনস্মার্ট ওয়েতে, সেটি তো হতে পারে না। এটি একটি স্ববিরোধিতা। স্মার্টফোন এবং পানি পড়া একসঙ্গে যায় না, স্মার্টফোন এবং এখানে তাবিজ, ফুল হাতার নিচে লুকিয়ে তাবিজ পড়া একসঙ্গে যায় না, আর ভূত পেতনির গল্প এবং স্মার্টফোন একসঙ্গে যায় না। তাই এইসব বিষয়ে কথা বলার দরকার আছে। তা আমি মাঝে মধ্যে কথা বলি। আমি জানি অনেকে হয়তো বিরক্ত হবেন, হতেই পারেন, তাদের মানসিকতার সঙ্গে এটি যাবে না, তারা চ্যালেঞ্জ ফিল করবেন, ইন্টিমিডেটেড ফিল করবেন, এবং তাতে করে আমার প্রতি বিরাগ তৈরি হবে, হতে পারে। বাট স্টিল আমি মনে করছি আমার এটি করবার দরকার আছে, এবং আমি এটি করেই যাব। সুপ্রিয় দর্শক,
ধন্যবাদ, ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।